অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান এই চ্যাপ্টার দেখো প্রথম ইউনিট টেস্ট 2025 সালের যে পরীক্ষাটি নেওয়া হয়েছে এর ফুল মার্কস ছিল দেখো 30 নম্বর, সময় দিয়েছিল দেখো 60 মিনিট। তো এই প্রশ্নগুলির উত্তর কি হবে দেখো এক ঝলকে দেখে নাও। প্রথমে দেখো কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ টিকমার 12টি করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর মানের। প্রথমেই বলছে দেখো লিনতা পদার্থের অবস্থান্তর ঘটায়, এটি হবে সঠিক। ওকে। 2 নম্বর কি বলছে, গরম বালিতে যে ঠান্ডা রক্তের পানিরা রোদ পোহায় তাদের মধ্যে অন্যতম হলো দেখো এই গিরগিটিটাই তোমার হবে, কারণ এই গিরগিটি মরুভূমি প্রধান এলাকার প্রাণী। ওকে। তারপরে কি বলছে 3 নম্বর, পটাশিয়ামের চিহ্ন হলো, পটাশিয়ামের চিহ্ন এখানে এই দুটো একেবারে হবে না, এখানে তোমার হবে কে। ক্লিয়ার। এরপরে 4টা বলছে দেখো পিবি প্লাস CuCl2, তারপরে বলছে দেখো PbCl2 প্লাস Cu, বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া না প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তোমার হবে প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে। এরপরে বলছে দেখো FeO যৌগে Fe এর যোজ্যতা কত, শুধু Fe এর যোজ্যতা জানতে চাইছে, সেখানে এখানে হবে তোমার 1-এরটা। এরপরে কি বলছে দেখো রক্তাল্পতা রোগ হয় যার অভাবে, রক্তাল্পতা রোগ হয় দেখো আয়োডিনের অভাবে। চাউমিনে মিশে থাকতে পারে, চাউমিনে দেখো ট্রান্সফ্যাট নয় অ্যাজিনামোটো। ওকে, অ্যাজিনামোটোটা চাউমিনে মেশানো হয়। ওআরএস খাওয়ানো হয় ড্যাশ রুগীকে, দেখো ওআরএস অর্থাৎ চিনি ও নুন গোলা জল খাওয়ানো হয় এই কলেরা রুগীকে। ওকে। তারপরে দেখো 9টা বলছে নখ চুল ও শিং এ কোন প্রোটিন থাকে, এখানে তোমার অ্যান্সার হবে দেখো কেরাটিন, অনেকগুলোই তুমি ঠিক করেছো। তারপরে দেখো বলছে তাপের এসআই একক জুল, এটিও ঠিক। ক্লিয়ার। জিন আয়ন ও সালফেট দ্বারা গঠিত যৌগের সংকেত হবে দেখো এই ডিএরটা। ওকে। তারপর বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের পাঠ একই হয়, এটা দেখো -40 ডিগ্রি তাপমাত্রায়। ওকে। এরপর দেখো কি বলছে 2 দাগের বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। দেখো 1 নম্বর বলছে প্রমাণ চাপে জলের হিমাঙ্ক, এটা হবে তোমার দেখো 0 ডিগ্রি। ওকে। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে, আর ডিহাইড্রেশন এটা দেখো জলের অভাবে হয়, তাহলে এটা হবে ইলেকট্রনটি বাদ হয়ে গেল। ক্লিয়ার। এরপরে দেখো এখানে কি বলছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করো, এটিও দেখো 2 নম্বর মানের। প্রথম কোশ্চেন বলছে শর্করা ও ফ্যাটের একটি করে উৎস লেখো। শর্করা এই খাদ্য উপাদানটা আমরা কিসে কিসে পাই, দেখো শর্করা পাই আমরা ভাত, রুটি, ওকে, এই সব খাদ্যে আমরা শর্করা পাই। আর ফ্যাট কিসে পাই, ফ্যাট আমরা পাই দেখো বাদাম, ওকে, নারকেল, অর্থাৎ তেল জাতীয় খাদ্যে আমরা ফ্যাট পাই। আর ভাত, রুটি, এই সমস্ত বিস্কুট, এই সমস্ত খাদ্যে আমরা শর্করা জাতীয় উপাদানগুলি পাই। ক্লিয়ার। 2টা কি বলছে ভিটামিন এ ও সি এর অভাবজনিত লক্ষণগুলি কি, দেখো এর অভাবে কি হয়, অন্ধত্ব রোগ হয়। ওকে, এর অভাবে অন্ধত্ব, আর সি এর অভাবে হয় স্কারভি। ওকে, অর্থাৎ তুমি সহজে লিখতে পারো যে ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব রোগ হয় আর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ক্লিয়ার। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন দিয়েছে যোজ্যতা কি। ওকে, এর উত্তরটা দেখো তোমার বইয়ের 90 পাতায় আছে। দেখো দেখো এখান থেকে তোমাকে উত্তরটা লিখে দিতে হবে কি, বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। ক্লিয়ার। আশা করি এটি ভালো করে লিখেছো। এরপর দেখো, এরপর কি বলছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম লেখো। এখানে তোমাকে একটি চেয়েছে, দেখো আয়রন হবে। ওকে, অর্থাৎ আয়রনের যোজ্যতা চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখো কপার হবে। ওকে, তাহলে আয়রন কপার এমন একটি মৌল যাদের যোজ্যতা সর্বদাই পরিবর্তন হয়। ক্লিয়ার। 4টা কি বলছে দেখো সংকেত লেখো নাইট্রাইট মূলক। তো নাইট্রাইট মূলকের সংকেত হবে দেখো NaNO2। ওকে, NaNO2 এটা হচ্ছে নাইট্রাইট মূলকের সংকেত। আর নাইট্রিক অ্যাসিডের সংকেত দেখো HNO3। ক্লিয়ার। তাহলে এটা নাইট্রিক অ্যাসিডের সংকেত। এরপরে দেখো 5 নম্বর যে কোশ্চেনটা ফেলেছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, এটিও দেখো তোমার বইয়ের 13 নম্বর পাতায় আছে। খুবই এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো স্টুডেন্ট, এখানে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ মাটির কলসির জল ঠান্ডা থাকে,
এইখান থেকে তোমাকে এই উত্তরটা তোমাকে লিখে আসতে হবে। আশা করি এটি ভালো করে মুখস্থ করেছো। এটি তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপ চ্যাপ্টার পড়া মানে এই কোশ্চেনটা অবশ্যই যে কোনো স্যার তোমাদের দেবে, অর্থাৎ এই প্রশ্নটা আশা করি তুমি নিশ্চয়ই করেছো। ওকে, নেক্সট। এরপর 4 নম্বর দাগের কী প্রশ্ন বলছে দেখো, জীবদেহে জলের ভূমিকা লেখো। এটিও দেখো 3টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা 3 নম্বর মানের। তো জীবদেহে জলের ভূমিকা, এটিও দেখো তোমার বইয়ের 178 পাতায় আছে, পুরো হুবহু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো শুন, এখানে দেখতে পাচ্ছ জীবদেহে জলের ভূমিকা 1 2 3 4 5, এই তথ্যগুলো আশা করি মুখস্থ করে পরীক্ষাটি সুন্দর দিয়েছ। ওকে, এরপর 2 নম্বর দাগের প্রশ্নটা কী বলছে দেখো, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। দেখো এই কোশ্চেনটাও পুরো হুবহু ইম্পর্টেন্ট একটা 169 পাতাতে আছে। দেখো শুনুন, এখানে দেখতে পাচ্ছ প্রাকৃতিক খাদ্য, সরাসরি প্রকৃতি থেকে যে খাদ্য পাওয়া যায় তাকে প্রাকৃতিক খাদ্য বলে, যেমন বিভিন্ন রকমের ফল, আম জাম কাঁঠাল। ওকে, প্রক্রিয়াজাত খাদ্য, দেখো এই ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ প্রাকৃতিক থেকে বিভিন্ন খাদ্য উপাদানগুলো নিয়ে তাকে আবার কী হয়, নানা প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করা হয়, যেমন ধরো চা, কফি। ওকে, তো এই ধরনের খাদ্যগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য। ভাত, ক্লিয়ার। তারপরে কি বলছে, সংশ্লেষিত খাদ্য কি বলছে, এই ধরনের খাবারের উপাদানগুলি সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটার রং, স্বাদ, গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়। যেমন ধরো চিপ, কুরকুরে, এই সমস্ত খাদ্যে কী হয়, কলকারখানায় বানানো হয় এবং তার মধ্যে খাবারের রং স্বাদ মেশানো হয়। ক্লিয়ার? তাহলে স্পষ্ট বুঝতে পারলে এই তত্ত্বটা তোমাকে তুলে দিতে হবে। ওকে, এরপর স্টুডেন্ট কী বলছে দেখো, এই 3 নম্বর দাগের সমতা বিধান করো। এখানে দেখো এ বি সি এই 3টে সমতা বিধান করতে দিয়েছে, অর্থাৎ এগুলি দেখো একটা অঙ্কের মাধ্যমে তোমাকে করতে হবে, বুঝে নিতে হবে। নেওয়ার পরে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণের আগে নির্দিষ্ট কিছু সংখ্যা বসিয়েই তোমাকে এখানে সমতা বিধান করতে হবে। তো দেখো এ বি সি এই 3টেই করাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ এরটা পুরো তোলা আছে, এ বি সি পুরো তুলে নেওয়া আছে। তো এখানে দেখো সমতা বিধান তুমি কিভাবে করবে, দেখো এদিকে যদি তুমি দেখো তোমার এখানে সি ইউ কটি আছে, দেখো সি ইউ দেখো এখানে একটি আছে। নাইট্রোজেন কটি আছে, দেখো ব্র্যাকেটের মাধ্যমে যেহেতু 2 আছে, অর্থাৎ নাইট্রোজেন এখানে তোমার 2টি আছে। ক্লিয়ার? আর অক্সিজেন কটি আছে, 3 2 6টি। ওকে, এবার এদিকে দেখো কপার অর্থাৎ সি ইউ দেখো একটি আছে, ঠিক আছে। নাইট্রোজেন আছে দেখো কটি, নাইট্রোজেনও এখানে দেখো আছে একটি। ওকে, আর দেখো অক্সিজেন কটি আছে, 2টি অণু, আবার এখানে 2টি অণু, 4টে, এখানে একটি, তাহলে কটি হলো 5টি, অর্থাৎ এখানে তোমার 5 হলো। ক্লিয়ার? এবারে দেখো তোমাকে কিভাবে সমতা বিধান করতে হবে। এখানে যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে দেখো আমার কপার হলো ইন্টু 2 অর্থাৎ 2। ক্লিয়ার? তাহলে এখানেও তুমি 2 বসিয়ে দাও, তাহলে কপারও দেখো ইন্টু 2, বোঝা গেল? 2 অণু কপার, এখানেও দেখো 2 অণু কপার, তাহলে কপারটা আমার মিলে গেল। ক্লিয়ার? এবারে দেখো নাইট্রোজেনটা আমাকে মেলাতে হবে। নাইট্রোজেন এখানে 2 অণু আছে, এখানে 1 অণু আছে। এখানে দেখো নাইট্রোজেন তোমার 2 অণু ছিল, আর এখানে আমি 2 বসিয়েছি, অর্থাৎ কী হচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, 2 2 4, অর্থাৎ এখানে দেখো 4 অণু নাইট্রোজেন হয়ে গেল। অক্সিজেনও দেখো 6 অণু ছিল, তার সঙ্গে আবার 2 অণু গুণ করে দিচ্ছি, তাহলে 6 2 করে এখানে 12 অণু আমার অক্সিজেন হলো। বোঝা গেল? এখানেও তাহলে আমাকে নাইট্রোজেন 4 অণু করতে হবে। তাহলে দেখো এখানে 1 অণু নাইট্রোজেন ছিল, তাহলে এখানে যদি আমি 4 বসিয়ে দিই, তাহলে একে 4 দিয়ে গুণ করলে দেখো 4 অণু, তাহলে নাইট্রোজেনটাও আমার মিলে গেল। অক্সিজেনটা দেখো, অক্সিজেন আমার এখানে 12 অণু হয়েছে, এখানেও অক্সিজেন আমার 12 অণু হলো কিনা দেখো। দেখো এখানে হচ্ছে দেখো 2 অণু অক্সিজেন, এটা তাহলে বাদ হয়ে গেল, তাহলে 2 অণু অক্সিজেন। এখানেও দেখো প্লাস অক্সিজেন 2 অণু ছিল, আবার তার সঙ্গে 4 গুণ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে গুণিত 4। এখানে দেখো 2 অণু ছিল, তাহলে টোটাল দেখো 2 আর 4 2 এটা কত হচ্ছে 8, তাহলে 8 আর 2 10 2 12, তাহলে দেখো 12 অণুও আমার অক্সিজেন হয়ে গেল। অর্থাৎ এখানে আমার সমতা বিধান হয়ে গেল। তোমার আসল সমীকরণ তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমাকে কিন্তু এই তথ্যটা লিখতেই হবে। ওকে, তোমার এটা হচ্ছে অঙ্ক, এটা অঙ্ক করে তুমি বুঝতে পারলে কিভাবে সমতা বিধান করতে হয়, কিন্তু আসল সমীকরণ তোমাকে এইটাই দেখাতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমার সমতার সমীকরণ। ক্লিয়ার? এরপরে দেখো বিয়েরটাকেও আগে বুঝে নাও, অঙ্কটা করে বুঝে নাও, তাহলে আমি আগে এদের আগে কী কোন সংখ্যাটা বসাবো।
এখানে দেখো আমার নাইট্রোজেন আছে 1 অণু, ওকে। হাইড্রোজেন কত অণু আছে? দেখো হাইড্রোজেন আছে 3 অণু, ক্লিয়ার। আর কি আছে? সিএল, ঠিক আছে। ক্লোরিন আছে দেখো 2 অণু, ওকে। এখানে দেখো কি আছে, এখানে নাইট্রোজেন আছে এই দিকে, দেখো এখানে নাইট্রোজেন আছে দেখো 2 অণু, আর এখানে 1 অণু অর্থাৎ 3 অণু। হাইড্রোজেন কয় অণু আছে দেখো? হাইড্রোজেন এখানে দেখো 4 অণু, আর সিএল ক্লোরিন আছে দেখো এখানে 1 অণু, ক্লিয়ার। এবারে এটা তোমাকে সমতা করতে হবে। দেখে নাও, যদি এই হাইড্রোজেনটা আমার এখানে বেশি, হাইড্রোজেনটাকে আমাকে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এখানে যদি আমি একে 6 দিয়ে গুণ করি, দেখো 6 4 24 অণু হাইড্রোজেন হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 8 3 24, তাহলে এখানে 8 করে দিতে পারি, আর এখানে দেখো 6 করে দিতে পারি, ক্লিয়ার। তাহলে দেখো 6 4 24 অণু আমার হাইড্রোজেন হয়ে গেল, আর এখানে দেখো 8 3 24 অণু হাইড্রোজেন হয়ে গেল। তাহলে হাইড্রোজেনটা আমি মিলিয়ে দিলাম। নাইট্রোজেনটা দেখো, এখানে নাইট্রোজেন আমার ক অণু আছে? আগে ছিল 1 অণু, এখন 8 গুণ করে দিচ্ছি, অর্থাৎ গুণিত 8 সমান 8 অণু হয়ে গেছে। তাহলে এখানে নাইট্রোজেন দেখো 8 অণু হচ্ছে কি, এখানে দেখো 2 অণু, এটাকে কেটে দিলাম, দিয়ে ধরো 2 অণু হলো। আর এখানে দেখো যুক্ত 6 অণু নাইট্রোজেন, তাহলে টোটাল দেখো এখানেও 8 অণু হলো। তাহলে এটাও মিললো, এটাও মিলেছে, এটাও মিলেছে, এটাও মিলেছে। তাহলে ঠিক ঠিক সংখ্যা এখানে আমার বসানো হলো। ক্লোরিন দেখো, ক্লোরিন এখানে আমার কি আছে? 2 অণু। এখানে ক্লোরিন এখানে 1 অণু ছিল, আর এখানে দেখো 6 গুণ আমি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ এখানে গুণিত 6 অণু আমার ক্লোরিন হয়ে গেল। আর এখানে তাহলে ক্লোরিন তাহলে কি আছে? 2 অণু আছে, একে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখো 3 2 6 অণু, তাহলে এটাও মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে। তাহলে এখানে তুমি একটা 3 বসিয়ে দাও, ক্লিয়ার। তাহলে দেখো এই তোমার সমতা বিধান হয়ে গেল, ওকে। এরপর সিএরটা দেখো, সিএরটা তোমার খুব সহজ দিয়েছে। দেখো এখানে পি, পি তোমার এখানে কটা আছে? দেখো একটি। ও অর্থাৎ অক্সিজেন আছে দেখো 2টি। এখানে দেখো পি ক অণু আছে? দেখো 2 অণু। আর অক্সিজেন আছে দেখো 5 অণু। তাহলে একে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা আমার 10 হয়ে যাচ্ছে। একে যদি 5 দিয়ে গুণ করে দিই দেখো 10 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি 5 বসিয়ে দিই তাহলে 5 2 10 অণু অক্সিজেন হয়ে গেল। আর এখানে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে দেখো 2 5 10 অণু হয়ে গেল। পি এ তখন কত বেড়ে যাচ্ছে? 2 অণু ছিল, আবার 2 অণু বাড়িয়ে দিলাম, অর্থাৎ 2 2 4 অণু হয়ে গেল। এখানে পি আছে আমার 1 অণু, এখানে যদি আমি 4 বসিয়ে দিই তাহলে দেখো গুণিত 4 সমান 4 অণু পি হয়ে গেল। তাহলে এটাই তোমার কে গেল? সমতা বিধান হয়ে গেল। অর্থাৎ এটি তোমার খুব সহজ দিয়েছিল, ক্লিয়ার। তাহলে 3টি সমতা বিধান আশা করি পারফেক্ট করেছো, ওকে। এরপরে 4এর দাগেরটা কী বলছে দেখো, H2 + Cl2 সমান 2HCl বিক্রিয়া থেকে কি কি তথ্য জানা যায়? দেখো এখানে তোমার সহজে লিখবে, দেখো 2 অণু হাইড্রোজেন, ওকে, 2 অণু হাইড্রোজেন ও 2 অণু ক্লোরিন, ওকে। 2 অণু হাইড্রোজেন ও 2 অণু ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো, ওকে। 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড, 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো, ক্লিয়ার। তাহলে এখানে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো, ব্যাস। এই তথ্যটা তোমায় লিখতে হবে কি, 2 অণু হাইড্রোজেন ও 2 অণু ক্লোরিন বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো, ব্যাস। এরপরে দেখো 5 নম্বর দাগেটা কি বলছে, 0 ডিগ্রি সি উষ্ণতায় বরফ ও 0 ডিগ্রি সি উষ্ণতায় জল কোনটি বেশি ঠান্ডা? যুক্তি দাও। এটি তুমি অবশ্যই জানো যে 0 ডিগ্রি সি উষ্ণতায় বরফ তোমার সবচেয়ে বেশি ঠান্ডা, কোনটি? বরফ, ক্লিয়ার। যুক্তি দাও কেন? দেখো এই যুক্তিটা দেখো 11 পাতায়। দেখো স্টুডেন্ট, এখানেই যে তত্ত্বটা আছে, এখানে এই তত্ত্বটার মধ্যেই তোমার উত্তরটি আছে। কি বলছে দেখো, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতার বরফ জল হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। অর্থাৎ দেখো এই যে বরফ যখন জলে পরিণত হয় তখন জল কি করছে? বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করছে। অর্থাৎ এই জলের মধ্যে তাপ আছে, যার কারণে জলের থেকে বরফ ঠান্ডা, ক্লিয়ার। তাহলে
এই যুক্তিটাই তোমাকে তুলে দিতে হবে। এরপরে কি বলছে দেখো, 50 গ্রাম বরফ 0°C উষ্ণতায় জলে পরিণত হতে কি পরিমাণ তাপ শোষণ করবে। এখানেই দেখো উত্তর আছে 1 গ্রাম বরফ যদি 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, তো 50 গ্রাম বরফ কত ক্যালোরি তাপ গ্রহণ করবে। তাহলে এটা নিশ্চয়ই 50 × 80 সমান দেখো দুটো শূন্য বসে যাচ্ছে, 8 × 5 = 40, অর্থাৎ 4000 ক্যালোরি। ওকে, 4000 ক্যালোরি তাপ শোষণ করবে। ক্লিয়ার? তাহলে 50 গ্রাম বরফ 0°C উষ্ণতায় জলে পরিণত হতে 4000 ক্যালোরি তাপ শোষণ করবে। ক্লিয়ার? এটুকুই তোমার প্রশ্ন ছিল। খুবই ইজি প্রশ্ন তোমাদের পড়েছে। আশা করি পরীক্ষাটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।